আপনারা হয়তো বা খেয়াল করবেন আমাদের এই নতুন বাজেট আমরা দিচ্ছি, এবার আমাদের প্রথম বাজেট এই কর্পোরেশনের মেয়াদে। আমাদের আইনে থাকা সত্ত্বেও আমরা এই গত এই সিটি কর্পোরেশনের ইতিহাসে অন্যান্য কোনো খাত থেকে আয় করাই হয়নি। মাত্র 8টি খাত থেকে আয় রাজস্ব আহরণ হতো। এই 8টি খাত হওয়াতে দেখা গেছে যে জনগণের উপর একটু বাড়তি চাপ পড়তো, কারণ যেহেতু খাত কম তাহলে ওই খাতগুলোর উপরই বেশি চাপ। কিন্তু সিটি কর্পোরেশনের সেবার পরিধি কিন্তু অনেক বিস্তৃত। আমরা সেবাগুলো যেভাবে নিশ্চিত করতে চাই, আমরা তার সাথে সাথে সেই সেবার সম্পৃক্ত যে খাতগুলো আছে রাজস্ব আহরণের, সেই খাতগুলোকে আমরা প্রয়োগ করতে চাচ্ছি। এবং আমাদের নতুন আরো 26টি খাতের মতো আমাদের নতুন আমরা প্রয়োগ করব বা বাস্তবায়ন করব। এবং এখানে দেখা যাবে যে কোনো কর বৃদ্ধি ছাড়াই, আমরা আশা করছি কোন রকম কোনো কর বৃদ্ধি ছাড়াই আমাদের রাজস্ব আহরণ অনেক বৃদ্ধি পাবে। এবং সেখানে একটি বড় অংশ হলো অক্টয়, আপনি যেটা উল্লেখ করবেন। এখানে ঢাকা সিটি কর্পোরেশনের সকল রাস্তা ঘাট সবকিছু ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব তাদের উপর বর্তায় আইনগতভাবে। এবং এই সকল রাস্তাঘাট আমরা নির্মাণ করি, আমরা সংস্কার করি, আমরা রক্ষণাবেক্ষণ করি। এর পিছে প্রচুর টাকা অর্থ ব্যয় হয়, আমাদের নিজস্ব রাজস্ব অর্থ ব্যয় হয়। এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ বা জনগণের সন্তুষ্ট মতো রাখার জন্য আমাদেরকে সরকার থেকেও বিভিন্ন অনেক বরাদ্দ আনতে হয়। সরকারও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন, অর্থ বরাদ্দ দিয়ে দেন। কিন্তু এগুলো তো সবই সরকারি টাকা, জনগণের টাকা। তাহলে এই জনগণের টাকা আমরা খরচ করছি, কিন্তু অন্যান্য সংস্থা সেই সড়কগুলো নষ্ট করে। এবং বিশেষ করে বিআরটিএ যারা সকল যানবাহন থেকে একটা কর নিয়ে থাকে, সেই করটা কি কারণে নেয়? শুধু যদি লাইসেন্স ফি তা না, শুধু ফিটনেস ফি তা না, এই সড়কগুলোর জন্য ব্যবহারের জন্য নেওয়া হয়। কিন্তু সড়ক ব্যবহার এর বিষয়টা সিটি কর্পোরেশনের, কিন্তু আমাদেরকে সেখানে কোনো রাজস্ব দেওয়া হয়। আমরা মনে করি যে এখানে সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের পাওয়া উচিত। আমাদেরকে অক্টয়ের নামে একটা মানে যত্রতত্র একটা পরিমাণ দেওয়া হয়, যেটা একদমই নগণ্য। আমরা এভাবে নগণ্য পরিমাণ চাই না, আমরা এটা বৃহৎ অংশ আমরা মনে করি সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। আমরা কিন্তু আপনি হয়তো বা বাজেট লক্ষ্য করবেন যে এর আগে গদবাধা যে খাতগুলো থেকে বৃহৎ অংশ দেখানো হতো, আমরা কিন্তু সেগুলো দেখাইনি, সেগুলোকে যুক্তিকরণ করা হয়েছে এবং অনেক জায়গায় সেখানে কমে গেছে। কিন্তু আমাদের যে বৃদ্ধিটা সেটা হলো একদম যৌক্তিক বৃদ্ধি। বিভিন্ন খাত থেকে আমরা যেগুলো আগে পাইনি, সেই খাতগুলো থেকে আমরা সেবা নিশ্চিত করার সাপেক্ষে আমরা আমাদের এই করগুলো আমরা নিব। এবং সেখানে আমার মনে হয় যে কোনো রকম কর বৃদ্ধি ছাড়াই আমাদের রাজস্ব আহরণ, আমরা আশা করছি যে যেই পরিমাণ আমরা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তার বড় অংশই আমরা প্রাপ্য হব। 90 ভাগের ঊর্ধ্বে আমাদের প্রাপ্তি আশা হবে বলে আমি আশা করছি। পূর্বে আসলে অনেকগুলো বিষয় ছিল, যে একদিকে ছিল যে কীটনাশক যেটা আনা হতো সেটা সরাসরি সিটি কর্পোরেশন আমদানি করতো না, অন্যদের উপর নির্ভরশীল ছিল। তো সেখানে দেখা যেত একটা বড় ফাঁকা হয়ে গেছে থাকতো। দ্বিতীয়ত হলো যে যেই মিশ্রণটা করা হতো সেখানেও দেখা যেত যে একটি বড় কি বলে সিন্ডিকেট বা বিভিন্ন মহলের সেখানে দুর্নীতি বলেন বা বিভিন্ন কার্যক্রম ছিল। তো এবার আসলে সেগুলো কোনোটাই নেই। এবার সরকার একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নিজেরাই আমদানি, মূল যে কীটনাশকটা সেটা আমরা নিজেরাই আমদানি করতে পারছি, আমরা আমদানি করেছি। এবং বিশেষজ্ঞ যে সুপারিশ করেছেন সেই অনুযায়ী আমরা আমদানি করেছি এবং সেটা সুফল এখন জনগণ পাচ্ছে। এটা গুণগত মান খুবই ভালো। দ্বিতীয়ত মিশ্রণ যেটা করা হয়, আমি এসেই দেখেছিলাম যে যেই দামে মিশ্রণ করা হচ্ছে এটা অত্যন্ত উচ্চ মূল্য। আমরা সেই দরপত্র কিন্তু বাতিল করেছি। আমি নিজে দুটো কারখানা আমি
নিজে পরিদর্শন করেছি সক্ষমতা যাচাই করার জন্য, এবং এখন মিশ্রণের যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে আগের যে দর ছিল তার চেয়ে অনেক কমে আমরা এখন পাচ্ছি। তো এটা আসলে আমরা নিজেরা তো সব চাইলে সব করতে পারি না, কিছু তো আপনার সরবরাহ নিতে হবে, সংগ্রহ করতে হবে, কারণ আমরা যদি এইসব দিকে বেশি নিবেদিত হয়ে যায় তাহলে আবার সেবাটা দিতে পারবো না। আমাদের মূল কাজ হলো যে সেবাটা দেওয়া। তো সেই সেবাটা দেওয়ার জন্য আমরা এরই মাঝে যে কর্মকৌশল নিয়েছি, কর্মপন্থা নিয়েছি, আমার মনে হয় সেটার সুফল এর মাঝে ঢাকাবাসী পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে। আর এখন যেহেতু সিন্ডিকেট ইনশাল্লাহ নেই, মোটামুটি আমরা একটা দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, একটা বার্তা দিতে পেরেছি যে এখানে দুর্নীতি কোনো জায়গা হবে না। আমার মনে হয় যে এটা পর্যায়ক্রমে আরো স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আমরা স্বচ্ছ সবকিছু নিয়মগুলোকে আমরা পরিপালন করার চেষ্টা করছি। তো এটা আরো স্বচ্ছতা পেলে আমার মনে হয় যে এই দৌরাত্ম্যগুলো একদমই নির্মূল হবে। আমরা এই বছর আমি নির্বাচনী ইফতারে বলেছি যে কোনো কর বৃদ্ধি হবে না, সুতরাং আমরা কোনো কর বৃদ্ধি করছি না। সেক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স আমাদের কর আদায়ের একটি বড় অংশ। সেখানে আমরা নতুন করে মূল্য নির্ধারণের কর্মটা এবছর আমরা নিচ্ছি না। এটা হয়তো বা যেহেতু এখন করোনা মহামারী, সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সেখানে আমরা নতুন করে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হোক সেটা আমরা চাই না। আপনারা জানেন যে এইসব হোল্ডিংয়ে যারা বাড়িওয়ালা মালিক তারা একটা বড় অংশ ভাড়া দিয়ে থাকে। এবার কিন্তু এই করোনা মহামারীর কারণে ভাড়াটাও তারা অনেকে ভাড়াও কমে যাচ্ছে এবং আপনার ভাড়া প্রাপ্তিও কমে যাচ্ছে। সব দিক মিলিয়ে আমরা নতুন করে মূল্যায়ন করছি না। তবে এখানে আগে নিয়মে অনেক বড় ফাঁক রয়েছিল, অনেক ফাঁক রয়েছিল, এখানে দুর্নীতিও অনেক আশ্রয় নেওয়া হয়েছিল। দেখা গেছে যে একটি বাড়ি, একটা জমি ছিল, তখন বাড়ি হয়েছে একতলা বাড়ি, সেটা একতলা মূল্যায়ন হয়েছে, কিন্তু এখন সেখানে 4তলা ভবন হয়ে গেছে, বাকি 3 তলার মূল্যায়ন আর হয়নি। আমরা এই বিষয়গুলোকে খতিয়ে দেখব, এই বিষয়গুলো আমরা জরিপ করছি, আমরা আমাদের সম্পদের আমাদের মানচিত্র করছি। তো সুতরাং এই ফাঁকগুলো আমরা বন্ধ করে দেব, যাতে করে সবাই একটা ন্যায্যতা থাকে যে যার যেটা সে অংশই সে পরিশোধ করতে। রিক্সা তো আমাদের ঐতিহ্যের অংশ, রিক্সা আমাদের ঐতিহ্যের অংশ, এবং আমি মনে করি যে ঢাকা শহরের এটা একটা বড় বৈশিষ্ট্য বটে। তো রিক্সা থাকবে, কিন্তু রিক্সা নিয়ন্ত্রিতভাবে থাকবে। আমাদের এখানে আমাদের যারা রিক্সা চালক আছেন তারা কিন্তু আমাদের গণপরিবহনে একটা বড় ভূমিকা তারা পালন করে থাকেন, কিন্তু তারা অবহেলিত, তারা অবজ্ঞাত, তারা মানে বিভিন্নভাবে নিষ্পেষিত, অবহেলিত। তো আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাচ্ছি। আমাদের ঢাকা শহরে আমরা আমাদের সড়কগুলো যৌক্তিকরণ করছি, কার্যকারিতা যৌক্তিকরণ করছি। কিছু রাস্তা থাকবে গণপরিবহনের জন্য, দ্রুতগতি যানবাহনের জন্য, কিছু সড়ক থাকবে যেখানে আমরা রিক্সায় চলব, ধীর গতি যানবাহনে আমরা আমাদের শহরকে উপভোগ করতে করতে। কিছু সড়ক থাকবে যেখানে শুধু আমরা হেঁটে পায়ে চলে আমরা চলাচল করব। তো আমরা সেভাবে আমাদের সড়কগুলোকে তাদের কার্যকারিতা নির্ণয় করে আমরা আলাদা করে দিব, এবং সেখানে আমাদের রিক্সা একটি বড় ভূমিকা পালন করবে। কারণ রিক্সা ধীরগতি যানবাহন হলেও এটা অত্যন্ত একটা উপভোগ্য একটি যানবাহন। তো সেখানে আমরা এর জন্য আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা নতুন করে স্বচ্ছ একটি প্রক্রিয়া করছি। আমরা আমাদের ঢাকা শহরে যারা রিক্সা চালক আছেন সেই রিক্সা চালক এবং প্রত্যেকটা আমরা নিবন্ধন করে দেব, সবগুলো না, আমরা সুনির্দিষ্ট একটি সংখ্যা নির্ধারণ করবো। আপনারা জানেন এখানেও একটি বড় ফাঁক রয়ে গেছে, দেখা গেছে যে 50,000-এর মতো রিক্সা নিবন্ধিত আছে, কিন্তু রিক্সা চলে আরো অনেক বেশি। আমরা নির্ধারণ করব যে কতগুলো রিক্সা চলবে, সেগুলোকে আমরা নির্ধারণ করব।
এবং কোন কোন সড়কে চলবে সেগুলো আমরা নির্ধারণ করি। যেমন আমরা মনে করি যে রাত সন্ধ্যা 6টার পরে সকল রাস্তায় চলতে পারে, দিনের বেলা আপনার বিভিন্ন দপ্তরে কার্যালয়ে যাওয়ার জন্য গণপরিবহন যে রাস্তাগুলোতে সেখানে হয়তো বা রিক্সা চলবে না, ধীর গতি আর দ্রুত গতি যানবাহন আমরা এক রাস্তায় আনব। এভাবে আমরা পুরোটাই ঢেলে সাজাচ্ছি মহাপরিকল্পনার আওতায়। আমার মনে হয় যে এই ঢাকা নগরী আমরা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, যানবাহন ব্যবস্থাটাকে আমরা ঢেলে সাজাতে পারলে ঢাকা নগরী একটি সচল ঢাকা হিসেবে পরিচিতি লাভ করবে, যেখানে আপনার আমার এই ঐতিহ্যের রিক্সাও সুন্দরভাবে চলবে, পায়ে হেঁটেও আমরা চলবো, গণপরিবহন মেট্রো রেলেও আমরা চলবো।